প্রধান গ্যাপ ছিল তাদের ওপেনিং এ, তাদের গ্যাপ ছিল ফিনিশিং এ, ফিনিশারে অ্যাজ এ ব্যাটিং এবং ডেথ বোলিং এ। কিন্তু আমরা যখন অ্যানালাইসিসটা করলাম তখন এই তিনটে জিনিস বের হয়েছিল। আমি একটু আফগানিস্তানের এন্টায়ার ডেভেলপমেন্ট প্রসিডিউরটা আপনার মুখ থেকে জানতে চাই, যেহেতু ইউ হ্যাভ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইট। তিনটা তাদের হাই পারফরমেন্স সেন্টার আছে, সেই জায়গায় আপনার কনসালটেন্সির জায়গা আছে। ওভারঅল প্রসিডিউরটা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে হাউ ডিড দে বিকাম সো সাকসেসফুল। যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিল আবিষ্কার করলো আফগানিস্তানকে, সেটা আবার সেই কৃতিত্বটা আমি কিছুটা আশরাফুল ভাইকে দিচ্ছি। এবং সেখানে প্রথম দায়িত্ব দেওয়া হয়েছিল ইকবাল সিকান্দার বলে পাকিস্তানের এক্স ন্যাশনাল ক্রিকেটার আছেন, তাকে। সে আমাদের কলিগ ছিলেন। তা ইকবাল ভাই প্রথম যেখানে গিয়েছিলেন, তার মুখে গল্প শুনেছি, যিনি প্রথম যখন তিনি কাবুলে গেলেন, সে গিয়ে দেখলো যে 11টা প্লেয়ার তিনি ম্যানেজ করতে পারছে না। যে একটা দল যখন গঠন করা হবে, তাদের যে যুদ্ধ বিধ্বস্ত যে বিমানগুলো ছিল, তো বিমানগুলো হেলিকপ্টারগুলো দিয়ে তারা ড্রেসিং রুম বানিয়েছিল। তাদের মাঠ ছিল একেবারে এবড়ো থেবড়ো, কিছুই ছিল না। এবং সেখান থেকে শুরু করে আজকে কিন্তু তাদের কাছে প্রায় 90,000-এর মতো রেজিস্টার্ড ক্রিকেটার আছে। এবং তারা কিন্তু পৃথিবীর একমাত্র দেশ যারা নাকি আজকে বিশ্ব মঞ্চে খেলছে শুধুমাত্র পারফরমেন্স দিয়ে। তাদের কিন্তু খুব স্ট্রং গভর্নেন্স নেই, তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট অত বড় নেই, তাদের ফেসিলিটি ওইভাবে ছিল না, এখন হয়েছে। কিন্তু পারফরমেন্স দিয়ে যে একটা দেশ এত দূরে আসতে পারে, তার একটা মূর্ত প্রতীক হচ্ছে এই আফগানিস্তান। আর আফগানিস্তানের যদি আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে 100% কোচ, 99% না, 100% কোচ হচ্ছে আমাদের হাতের তৈরি। আমরা সেখানে তাদের জন্য কাজ করেছি, করে যাচ্ছি। ইভেন আপনি জেনে খুশি হবেন, ইভেন এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন চলছিল, তার মাঝেও ফোন এসছে যে সিঙ্গেলস, যে তারা এই যে কিছু ডট বল খেলে ফেলেছে, যদিও তারা ডট বল কম খেলেছে, সেখানে জিজ্ঞেস করছে কি করতে পারি আমরা এখন, আমি তোমাদের প্ল্যান কি। তো তখন তারা বলছিল যে আমরা কি করব, আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট আছে, ডোমেস্টিক ক্রিকেটে আমরা যে এত ওয়ানডে খেলা হয় আমাদের, সেখানে একটা নতুন ক্রাইটেরিয়া করে দিচ্ছি। সেই ক্রাইটেরিয়া হচ্ছে যে 90-এর নিচে যাদের স্ট্রাইক রেট থাকবে তারা সিলেকশনের কাছাকাছিও আসতে পারবে না। আর হাই পারফরমেন্স সেন্টারের কথা বলছিলেন, ওটা খুব মজার একটা ব্যাপার হচ্ছে যে হঠাৎ করে 2022 সালে তাদের মাথায় আসলো যে তারা একটা হাই পারফরমেন্স সেন্টার করবে একটা কাবুলে। তারা কোচদের সাথে কথা বলা শুরু করলো, পাকিস্তানি কোচরা ছিল সেখানে, কিছু ইন্ডিয়ান সাপোর্ট স্টাফরা ছিল। সেই লক্ষ্যে আমি আর ইকবাল ভাই প্রথম তাদেরকে আবুধাবিতে একটা 2 দিনের ওয়ার্কশপ করাই, যে হাই পারফরমেন্স সেন্টারটা কি, এটা কি প্রডিউস করতে পারবে এবং তাদের আলটিমেট লক্ষ্যটা কি হবে। এবং এই 2 দিনের যে হাই পারফরমেন্সের ওয়ার্কশপটা করেছিলাম, সেটা মোর ছিল হাই পারফরমেন্স গভর্নেন্স, ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্যালেন্ট ডেভেলপমেন্ট সার্চ কিভাবে করতে হয় এবং কিভাবে সাস্টেন করতে হয় ডেভেলপমেন্টে। যেমন ধরেন যে হাই পারফরমেন্স সেন্টারে আসতে হলে তাদের লক্ষ্য হবে যে 140-এর উপরে বল করতেই হবে, কিন্তু শুরু করতে হবে 120 থেকে 125-এর মধ্যে। সো তাদের যে ট্যালেন্ট সার্চ যে ঝাঁকুনিটা ছিল, সেই ঝাঁকুনিটায় ধরেন কিভাবে তারা প্লেয়ার বের করে আনবে, কিভাবে তারা ইন্টারন্যাশনাল ব্যাটার বের করে আনবে, সেই লক্ষ্যে শুরু করেছিল। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। সবচেয়ে বড় ব্যাপার যেটা বলতে যাচ্ছি, যে দেশের আমরা যে এই কাজটা করার পেছনে আমাদের প্রচুর হার্ডওয়ার্ক ছিল। হার্ডওয়ার্কটা বলতে বোঝাচ্ছি যে তাদের যে 30টার মতো ডিস্ট্রিক্ট আছে, বড় বড় ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টগুলোতে তাদের কার কি গভর্নেন্স আছে, তার কতটুকু ক্রিকেট ফ্যাসিলিটি আছে, তার কতগুলো ইউথ প্লেয়ার আছে, সেই ইউথ প্লেয়ারদের মধ্যে কাদের কত পার্সেন্টের বয়স হচ্ছে ধরেন 14 থেকে 21, সেই পার্সেন্টেজটার সাথে ধরেন 25টা ইন্টারমিডিয়েট প্লেয়ারের সাথে একজন লেভেল 2 কোচ, 7টা লেভেল এলিট প্লেয়ারের সাথে একটা লেভেল 3 কোচ। সেই অনুযায়ী আমরা ট্রেনিং এডুকেশনের রোড ম্যাপটাও করে দিলাম এবং সেটা তারা ফলো করছে। এবং শুনে খুশি হবেন যে তারা এখন নিজেরাই তাদের লেভেল 2 কোর্স রান করছে, এবং যেটা কয়েক মাসে হয়ে গেল। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তাদের প্রত্যেকটা স্টেপসে তারা আমাদের সাহায্য নেয়, আমাদের সহযোগিতা নেয়। আর যখনই কোনো ম্যাচ জেতে এবং তাদেরকে কংগ্রেচুলেশন করে মেসেজ পাঠাই, তখন তারা প্রথম রিপ্লাইটা দেয়, বুলবুল ভাই, দে কল মি বুলবুল ভাই, দিস ইজ ইয়োর টিম অলসো। প্রধান গ্যাপ ছিল তাদের ওপেনিং এ, তাদের গ্যাপ ছিল ফিনিশিং এ, ফিনিশারে অ্যাজ এ ব্যাটিং এবং ডেথ বোলিং এ। কিন্তু আমরা যখন অ্যানালাইসিসটা করলাম, তখন এই তিনটে জিনিস বের হয়েছিল। কারণ পরবর্তীতে জনাথন ট্রট এবং হামিদ এবং তাদের যে কোচরা আছে, তারা সেগুলো নিয়ে আমরা কাজ করিনি, বাট আমরা ফাইন্ডিংস গুলো তাদের দিয়ে দিয়েছিলাম। দে রিয়েলি ওয়ার্ক ওয়েল এবং আমরা দেখতে পাচ্ছি দে আর গ্রোয়িং রিয়েলি গুড। বুলবুল ভাই, হোয়াট ওয়েন্ট অ্যাকচুয়ালি ভেরি রাইট, যেটা হচ্ছে আমরা আফগানিস্তানকে দেখেছি একটা সময় দে ওয়ার ভেরি মাচ প্রমিনেন্ট অন দেয়ার বোলিং অ্যাটাক। শাহপুর জাদরানরা যে সময়টায় ছিলেন,
আফটার দ্যাট সেকেন্ড জেনারেশন রশিদ খান, তাদের জেনারেশন এক পর্যায়ে পারফর্ম করেছে। থার্ড জেনারেশনে কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি ক্রিকেটার্স উঠে আসা শুরু করলো, রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জদরান, আজমতুল্লাহ ওমরজাই। আবার ফোর্থ জেনারেশনে এখন আমরা নূর আহমেদ বা সাদেকুল্লাহ আতালদেরকে দেখছি, তারাও যথেষ্ট প্রমিনেন্ট ক্রিকেট খেলছে। এই জায়গাটা আলটিমেটলি তাদের ক্রিকেটে কোনো জেনারেশন গ্যাপ তো নাই, উল্টো জেনারেশন বাই জেনারেশন প্রোগ্রেসটা দেখা যাচ্ছে। এই জায়গাটায় হোয়াট ডিড দে ডু অ্যাকচুয়ালি রাইট, যেখানে প্রত্যেকটা জেনারেশনেই খুব কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ালিটি ক্রিকেটার্স উঠে আসছে? আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভ্যালিড একটা বিউটিফুল কোশ্চেন করেছেন, কেননা এটা নিয়ে আমরা কাজ করছি এবং এটা একটা পরিকল্পনার অংশ। দেখেন, ওরা কিন্তু ওদের জীবন শুরু করেছিল মোহাম্মদ নাবিকে দেখেছে এবং 14 পর থেকে তারা রাশিদকে দেখা শুরু করেছে, পরবর্তীতে মুজিব আসলো। এতে কি হলো, তাদের যে ছোট ছোট বাচ্চা যারা ক্রিকেট খেলছে এখন, তাদের সামনে যে হিরোরা আছে, একটা হিরো অফ স্পিন করে, একটা হিরো লেগ স্পিন করে, একটা হিরো দুসরা করে সাধারণত। তো এই যে 3 ধরনের স্পিনার দেখে তারা বড় হওয়া শুরু করলো। আমাদের দেশে হতে গেলে একটা সময় ছিল অনেক বাঁহাতি স্পিনার ছিল, রফিক, এনামুল হক, মনি ভাইদের পরে পরে কিন্তু সবাই কিন্তু যারা এসেছিল সকলে কিন্তু ওই লেফট আর্ম স্পিনার হওয়া শুরু করলো। তাদের যে থার্ড জেনারেশন ক্রিকেটাররা আছে, তারা এই সেকেন্ড জেনারেশন ক্রিকেটারদের একটা ভার্সাটাইল বা বৈচিত্র্যময় স্পিনার দেখা শুরু করলো। আর ক্রিকেট বোর্ড অত্যন্ত চালাক, তাদের দেশে কিন্তু সমস্ত উইকেটগুলোকে টার্ফ উইকেটে রূপান্তরিত করা শুরু করলো। যেগুলো ওয়ার্ল্ড ক্লাস টার্ফ উইকেট ছিল না, বাট টার্ফ উইকেট শুরু করলো এবং তারা লং এর ভার্সন ক্রিকেট বেশি করা শুরু করলো। তো তখন হলো কি, টার্ফ উইকেটে বল করছে, লং এর ভার্সনে 10 ওভার, 15 ওভার, 20 ওভার করে বল করছে, এবং তাদের হিরো যারা আছে, একটা অফ স্পিনার আছে, একটা অফ স্পিনের দুসরা বল আছে, লেগ স্পিনার আছে। সো এই যে টার্ফ উইকেটে বল করার ফলে তাদের বলের যে টার্নিং এবং তাদের বাউন্সটা এটা অন্যরকম হওয়া শুরু করলো, অনেকক্ষণ ধরে বল করতে পারলো, এবং তারা যে তাদের হিরোদের দেখে যে প্র্যাকটিস গুলো শুরু করলো, তারা ওটা বাস্তবে প্রতিফলিত হতে পেরেছিল, বিকজ অনেকক্ষণ বল করতে পারতো এবং টার্ফ উইকেটে বল করতে পারতো। এই জন্য কিন্তু এটা কিন্তু থেমে থাকবে না, ইট উইল কন্টিনিউ। এবং এই প্রক্রিয়াটা আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র কাবুল বা কান্দাহারে না, দেশব্যাপী তারা করেছে, যার জন্য তাদের ট্যালেন্টেড ক্রিকেটারদের অভাব নেই।